সুপার চ্যালেঞ্জার রাশিয়ার যুদ্ধের দেবতার সাথে সংঘর্ষ। শোডাউন শুরু হতে চলেছে। সুতরাং আসুন নীল দলের খেলোয়াড়দের আমন্ত্রণ জানানো যাক রাশিয়ার যুদ্ধের দেবতা রাসোল। রাশিয়া একটি যুদ্ধরত দেশ। আমরা পরে রাসোলের চমৎকার পারফরম্যান্সের অপেক্ষা রয়েছি। এরপর আমাদের আমন্ত্রণ জানাতে হবে। এটাই প্রথম হওয়ার সাহস করে এমন একজন খেলোয়াড় যিনি আমাদের যুদ্ধের দেবতা স্তরে চ্যালেঞ্জ জানান। চীন থেকে সুপার চ্যালেঞ্জার লিউ ইয়াং। এখন দুই খেলোয়াড় জায়গা। এরপরে আসুন তাদের রেকর্ড এবং তাদের পরিস্থিতি একবার দেখে নেওয়া যাক। নীল খেলোয়াড় রাসোল রাশিয়া থেকে 25 বছর বয়সী, উচ্চতা 173 সেমি, পেশাদার রেকর্ড 17টি লড়াইয়ে 14টি জয়। লাল খেলোয়াড় লিউ ইয়াং চীন থেকে 20 বছর বয়সী, উচ্চতা 175 সেমি, পেশাদার রেকর্ড 20 লড়াই 15 জয় 3 কেও। তবে রেফারি মিস লিকে এই খেলার দায়িত্বে ছিলেন। এটি একটি 65 কেজি কোয়ার্টার ফাইনাল হত্যার লড়াই। লাল রঙের খেলোয়াড় লিউ ইয়াং, নীল দিকটি হল রাসোল। উভয় পক্ষ উঠে এসে প্রলোভনের পর্যায়ে প্রবেশ করেছিল। তারা দুজন আসলে লড়াই ছাড়েনি। সামনের কিছু পায়ের কম সুইপ বেশি, অথবা ফ্রন্ট লেগের মিডল সুইপ। সময় 30 সেকেন্ডে পৌঁছেছে। তারা দুজন আরও সতর্ক ছিলেন। সবই সামনের পা দিয়ে। এই দুজন মানুষ ঘুরে দাঁড়ান এবং আপনার পায়ে লাথি মারুন, বিশেষ করে গতি দ্রুত। আপনি দেখুন এই দুজন মানুষ আসলে এখানে এসেছেন। লিউ ইয়াং এই মুহূর্তে হাত তুলেছিলেন। আপনি যখন আপনার হাত তোলেন, কিন্তু রেফারি থামলেন না। রাসোল এগিয়ে গেল। ফলাফলটি ছিটকে পড়েছিল। এটিকে নকডাউন হিসাবে বিবেচনা করা উচিত নয়। এইটা একটা রেফারি স্টপেজ ডাকার পর এটি শুরু হয়। হ্যাঁ, এইটা একটা ভুল বোঝাবুঝি। দুই দলের মধ্যে খেলা চলতে থাকে। রাসোলের সামনের হাত থেকে ঘুষি মারার পর তিনি দূরত্ব বন্ধ করে লিউ ইয়াংকে জড়িয়ে ধরলেন। এরপর পরিস্থিতির সুযোগ নিয়ে পড়ে যান লিউ ইয়াং, কিন্তু তা কার্যকর হয়নি। আরও বেশি সতর্ক রাসোল শুরু হয়েছিল। আপনি যখন এই সুযোগটি গ্রহণ করতে চান তখন এগিয়ে যান। দেখতে পেলেন যে লিউ ইয়াং এর ঘুষি খুব ভারী ছিল, তাই আপনাকে খুব সতর্ক থাকতে হবে। লিউ ইয়াং একজন তরুণ চীনা খেলোয়াড়। এটা অন্য পক্ষের জন্যও ছোটখাটো অবিবেচক আন্দোলন, অধৈর্যের ইঙ্গিত দেয়। লিউ ইয়ংও এখনই ব্যাকপেডাল ছিলেন, রঙে ফিরে যান। কিন্তু লিউ ইয়ং ঘুরে দাঁড়ালেন এবং প্যাডেল মেরেছিলেন। এটা একটু দূরে এবং অন্যান্য কর্মের কোনো পূর্বাভাস নেই। প্রথমত, প্রতিপক্ষকে আঘাত করা কঠিন। এমনকি যদি এটি প্রতিপক্ষকে আঘাত করে, খুব কার্যকর হত্যাকাণ্ড করাও কঠিন। এটা কম প্রাণঘাতী। ডান দিকে। তারপর এই লিউ ইয়ং এখন এই সামনের হাতটি উঁচুতে ধরে রাখতে যাচ্ছেন। রাসোল বেশ কয়েকবার আরেকটি টার্ন এবং লাথি মারুন। রাসোল সবেমাত্র পরপর দুবার তার ব্যাকহ্যান্ড স্ট্রেইট পাঞ্চ ব্যবহার করেছেন। এটি একটি বড় পিছনের হাত সহ সরাসরি পেন্ডুলাম। সরাসরি এই লিউ ইয়ংকে আক্রমণ করুন। আপনি এই প্রতিরক্ষামূলক দিকে আরও একটি বাম হাত দেখতে পাচ্ছেন। এটি দুজনের শক্তিশালী হওয়ার একটি উপায়। লিউ ইয়াং উদ্যোগ নিতে শুরু করেন। তারপর মাঝখানে রাসোল দ্বারা ধার করা। লিউ ইয়ংকে মাটিতে ফেলে দিন। শুধু একটা টার্ন আর সুইং। তুমি আবার রাসলের দিকে তাকাও। সামনের হাতের ফ্ল্যাট হুক, সোজা ঘুষি এবং পিছনের হাত। তার পিছনের ঘুষিতে শরীর চেপে রাখা হয়। একবার এটা আঘাত করা হলে, বিশেষ করে বিদ্যুৎ ভারী। রাসোল টানা 4 বা 5 বার এটি করেছে। সামনের হাত সোজা ব্যবহার করুন, পিছনের হাতের ফ্ল্যাট হুকটি পাঞ্চ করুন। তারপর সরাসরি হুকটি আঘাত করুন। আমি ওটাকে জড়িয়ে ধরলাম। তারপরে সরাসরি আপনার হাঁটু উপরের দিকে ঠেলে দিন। দুজনে মুষ্টি বিনিময় করলেন। দুজনে মুষ্টি বিনিময় করে প্রচণ্ড লড়াই করলেন। তবে এবার মুষ্টি বদলানোর জন্য আপনার অন্য হাতের সুরক্ষা নিতে ভুলবেন না। এই লেগ পিকটি একটি ভারী ঘুষি। এই লেগ ক্যাচিং পাঞ্চটি একটি বড় প্রভাব। এটা বাহুতে আঘাত করা হয়েছিল। দরজায় আঘাত করার কোনো বাস্তব ক্ষমতা নেই। ছিটকে পড়েনি। আরেকটি টার্ন এবং ব্যাক প্যাডেল। লিউ ইয়ং এই টার্নিং কৌশলটি ব্যবহার করতে পছন্দ করেন। ঘুরে দাঁড়ান এবং আপনার পায়ে লাথি মারুন। ঘুরে দাঁড়ান এবং ঘুষি মারুন। প্রথম রাউন্ড শেষ হয়ে গেছে। বলা দরকার যে কোচ ডং প্রথম রাউন্ড দুটি এখনও খোলা হয়নি। ঘুষি বিনিময়ের দ্বিতীয়ার্ধ ব্যতীত আরও প্রচণ্ডভাবে লড়াই করুন। এখনও সত্যিই খোলা হয়নি। এটা ঠিক এখনই, যে মুহূর্তে রেফারি থামার জন্য চিৎকার করেছিলেন। রাসোল ছুটে এসেছিল। ফলে এই নকআউট, এমনকি যদি এটি একটি অকার্যকর নকডাউন ছিল।
ঠিক আছে, খেলাটি দ্বিতীয় রাউন্ডে এসেছিল। বলা দরকার যে প্রথম দফা তদন্তের পরে লাথর একটু অভদ্র ছিলেন, রাস্তা খোলার জন্য ভারী ঘুষি। ফলস্বরূপ ঘুষি আরও ভয়াবহ ছিল। আমার পায়ের নিচের স্লিপটি ভারসাম্যের বাইরে চলে গিয়েছিল। লিউ ইয়ং সুযোগটি গ্রহণ করে ছুটে আসেন। এই দুজন প্রথম ও দ্বিতীয়ার্ধ দেখেছেন। মুষ্টির ক্ষেত্রে তারা দুজনেই লড়াই করতে পছন্দ করে, এর মধ্যে অন্য পক্ষের সাথে। তুমি দেখো, তারা দুজন আবার প্রায় ধাক্কা খাওয়া দে। সবাই এই ভারী ঘুষি মারেছে। লিউ ইয়ংজের ডিফেন্স ভালোভাবে করতে হবে। রাসেলের ব্যাক পাঞ্চ দেখুন, ক্লিকের শক্তি খুবই মারাত্মক। যখন দুপক্ষ মুষ্টিবদ্ধ হয়, একে অপরের ফাঁকফোকরগুলিও বেশ বড়। তাই এই সময়ে একে অপরের সঙ্গে লড়াই করার এই প্রক্রিয়ায় দুই পক্ষই একে অপরকে ধাক্কা মারার সম্ভাবনাও অনেক বেশি। হ্যাঁ, এই দুই খেলোয়াড়ের কি হবে? কারণ এটি মুয়ে থাই নয়, তাই কাছাকাছি এই অনুসরণের জন্য খুব বেশি নির্ভরতা নেই। এটি আরও একটি মোড এবং তার পায়ে লাথি মার। কিন্তু এই ব্যাকওয়ার্ড কিকের পরে কি হবে? লাসোল একটি নিম্ন শট দিয়ে রং ফিরিয়ে দেয়। আমি তো লাসোলের দিকে তাকালাম। প্রতিটি ঘুষিতে প্রতিটি ঘুষির সাথে বিশেষত ভারী। এটি নিজেকে রাখে বলে মনে হয়। পুরো শরীর চাপা পড়েছে। সবাই ভেতরে ঢুকে পড়ল। আরেকটি সুইং পাঞ্চ, কিন্তু সেটা খালি ছিল। পরপর দুই লেগ সুইপ। তুলনামূলকভাবে বলতে গেলে ডেড রাউন্ডের এই পারফরম্যান্সের মাধ্যমে লিউ ইয়ং খুব ক্লিক করতে পছন্দ করেন, এবং তুলনামূলকভাবে বলতে গেলে লাসোল সংমিশ্রণের ক্রিয়া লিউ ইয়ংজের চেয়ে বেশি কিছু করুন। এটি প্রায়শই 2 বা 3টি ঘুষির পরে হয়। অবশ্যই একটি পা থাকবে, এটি বাইরে যাওয়া এবং বাইরে যাওয়া। লিউ ইয়ংও এই প্রতিটি ঘুষি, বিশেষ করে এই ব্যাকহ্যান্ড, এই পাঞ্চটিও চাপা দেওয়া হয়। এটি একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে বলে মনে হচ্ছে। এই ক্ষেত্রে লাসোলের সাথে সম্পর্কিত ধাক্কাটা একটু বড়, সুতরাং সম্ভাবনার মধ্যে কার্যকর স্ট্রাইক অন্তর্ভুক্ত রয়েছে, সম্ভবত আরও কিছুটা। ডান দিকে পেছনের হাতটি পেটে আঘাত করেছিল। এই দুজনই ঘন ঘন পিছন থেকে আক্রমণ করে। তারা সবাই একে অপরের চিবুক বা কান সরাসরি বাছাই করতে তাদের পিছনের হাত ব্যবহার করতে চায় বলে মনে হয়। আমরা দেখতে পাচ্ছি লিউ ইয়ংজের নাক থেকে রক্ত ঝরছে। এটি একটি দুর্ঘটনাজনিত অবস্থান যা কেবল হাঁটুকে নিচে ঠেলে দেয়। কখনো কখনো দুজনের মধ্যে জট সত্যিই অস্পষ্ট হয়। লিউ ইয়ংজের কোনো সমস্যা নেই, খেলা চালিয়ে যেতে পারে। লিউ ইয়ং এইমাত্র এটি লাথি মারলেন। এটাও একটু। লাসোলের এই ক্রোচকে লাথি মারলাম। লিউ ইয়ংকে দেখুন, সবেমাত্র বেরিয়ে এসেছে। ফ্রন্ট সুইপ লেগের মাঝের অংশ এবং এই পিছনের পা, এটি সবই শক্তি প্রযোগ সম্পর্কে, যা এটিকে কিছুটা বট করে তোলে। আমি মনে করি এটি শক্তির 6 বা 70%-এরও বেশি, এবং এটি সবই ক্লিক এবং ক্লিক। পূর্বাভাস দেওয়ার জন্য অন্য কোনো অ্যাকশন সংমিশ্রণ নেই। এটি আসলে, যদি আপনি ঠান্ডা পাম্প করেন, আপনি যদি মাথায় পেরেক আঘাত করতে পারেন, এটা সত্যিই কাজ করে। কিন্তু প্রতিপক্ষকে আঘাত করার সম্ভাবনা, এটি সত্যিই তুলনামূলকভাবে ছোট। প্রতিকূলতা তুলনামূলকভাবে কম, কারণ এই ক্রিয়াটি খুব সরাসরি এবং পূর্বাভাস দেওয়ার মতো কোনো কল্পনা নেই। প্রতিপক্ষের পক্ষে বিচার করা সহজ হতে পারে, এটা তুলনামূলকভাবে সহজ। আপনি দেখুন, আমরা এই স্লো মোশন রিপ্লে দেখছি। লাসোল এখনও এই ব্যাকহ্যান্ডটি প্রচুর ব্যবহার করে, তবে লাসোল এটি ব্যাকহ্যান্ডে দেখতে পারেন। আপনি দেখতে পাচ্ছেন এটি আরেকটি ব্যাকহ্যান্ড। বলা যেতে পারে এই ব্যাকহ্যান্ড ভারী ঘুষি তার বিশেষত্ব, তবে তার শুধু একই ব্যাকহ্যান্ড নেই। এই সময়ে যখন ব্যাকহ্যান্ড প্রধান হয়, আরও অনেক কর্মকাণ্ড আছে। সামনের পায়ের নিম্ন সুইপ অন্তর্ভুক্ত, এবং ফোরহ্যান্ডের জব পূর্বাভাস, এবং রাসেলের ব্যাকহ্যান্ড ঘুষি নিক্ষেপ করার সময় তার মাথা খুব গভীরভাবে চাপা পড়ে গিয়েছিল। শুধু আপনার চোয়াল রক্ষা করুন, এটা খুব ভালোভাবে সুরক্ষিত, আর শরীর অনেক এগিয়ে গেল। এর মধ্যে প্রতিরক্ষার ফাঁকফোকর রয়েছে, অনেকটাই কমানো যায়। দুই দলের মধ্যে ভালো তৃতীয় রাউন্ডের টাইব্রেকার, ক্লোজ এন্ট্যাঙ্গলমেন্ট। লাসোলের জন্য একটি রিয়ার প্যাডেল রয়েছে। চেষ্টা করুন। এই দুই খেলোয়াড় এই খেলায় আছে। ঘুরে দাঁড়ানোর কৌশলটি আরও দরকারি। স্ট্রাইক রেঞ্জ তুলনামূলকভাবে শক্তিশালী। যখন লিউ ইয়ং ঘুরে দাঁড়ালেন, এই সময়টিতে দূরত্ব নিয়ন্ত্রণ অন্তর্ভুক্ত রয়েছে। এখনও একটু অভাব আছে। আক্রমণে রাসেল আরও পরিবর্তনযোগ্য। পেটের আঘাত এবং মাথার আঘাত উভয়ই রয়েছে। এটি প্রবেশের পরে লাসোল এই ভঙ্গিমার সুযোগ নিয়েছিলেন। উপরের হাঁটুর চারপাশে মোড়ানো, সরাসরি পরিস্থিতির সুযোগ নিয়ে লিউ ইয়ংকে থামিয়ে ফেলে ভাল ফ্রন্ট হ্যান্ড ফ্ল্যাট হুক, আরেকটি ব্যাকহ্যান্ড সুইং পাঞ্চ। এই দুটি ব্যাকহ্যান্ডই খুব শক্তিশালীভাবে খেলেছে। শরীর ভেতরে চাপ দেয়, শরীর এগিয়ে যাচ্ছে।
এটা আবার পিছনের হাত। তুমি দেখছো, যদি ব্যাকহ্যান্ড থাকে। যদি আপনি লিউ ইয়ং বলেছিলেন যে তিনি পিছু হটেননি। আমার ব্যাকহ্যান্ডের মুখে আমি পিছু হটেনি। তারপরে আমি আমার ঘাটটি আমার উপরের হাঁটুর চারপাশে জড়িয়ে রাখব। আমি যদি পিছু হটে যাই, আমার সামনের পা তৎক্ষণাৎ অনুসরণ করেছিল। এমন ত্রিমাত্রিক আঘাত, প্রতিপক্ষের ডান পার্শ্বীয় দিক এবং প্রতিপক্ষের বাম মধ্যবর্তী দিক, একাধিক কোণ থেকে আক্রমণ হবে। এটা দেখা যেতে পারে। লাসোল নিজেকে জোরে ঘুষি মারল, তবুও খুব আত্মবিশ্বাসী। ব্যবহারের ফ্রিকোয়েন্সি খুব বেশি। এই ধরনের ব্যাকহ্যান্ড ঘন ঘন ব্যবহার করুন। পেছনের হাতটি উপরের হাঁটুর চারপাশে মোড়ানো, পেছনের হাতটি সামনের সুইপ ধরা পড়ে। স্পষ্টতই দুই খেলোয়াড়ের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। খুব একটা আগ্রহী নয়, থাই খেলোয়াড়দের মতো নয়। ঘনিষ্ঠ অভ্যন্তরীণ অবরোধের বিরুদ্ধে লড়াই, খুব নির্ভরশীল। এই ক্ষেত্রে উভয় পক্ষের কম প্রশিক্ষণ থাকতে পারে। একে অপরের কাছাকাছি আসার পর আমি তো কোনো পক্ষকে খুঁজে পাইনি। এটা সচেতনভাবে করা। উপরের হাঁটুর দূরত্ব দূরে টেনে নেওয়ার ক্রিয়া, ডান দিকে। একই সময়ে এই দুই খেলোয়াড়, কারণ আমি এই ধরনের ঘুষি এবং লাথি বেশি পছন্দ করি। সুতরাং পুরো আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক পদক্ষেপ। আক্রমণ এবং প্রতিরক্ষার ফ্রিকোয়েন্সি তুলনামূলকভাবে বেশি। আপনি দেখুন, এটি এখনই আরও একটি ছোট ঘুষি ছিল। এই খেলায় আর 30 সেকেন্ড বাকি আছে। ভালো অবিচ্ছিন্ন মুষ্টিযুদ্ধ। এই দুজন মানুষ ভিতরে। এটি নিচু ঝাড়ু দেওয়ার সময়, সরাসরি মুখোমুখি হওয়ার জন্য। তৃতীয়বারের মতো যখন লিউ ইয়ং বাইরে যাওয়ার পরে নিচু হয়ে যান, রাসেল দ্বারা দখল করা হয়েছিল। হ্যাঁ, 10 সেকেন্ড, অবিরাম লড়াই। তৃতীয় ম্যাচ শেষ হওয়ার পর লিউ ইয়ংজের উঁচু ব্যাকসুইং লেগ ব্যর্থ হয়েছে। লিউ ইয়ংজের মুষ্টিবদ্ধ লড়াইটিও খুব হুমকিস্বরূপ, কিন্তু দূরত্ব খুব একটা ভালোভাবে বোঝা যায় না। লিউ ইয়ংজের মুষ্টি শক্তি খুব শক্তিশালী, তবে তুলনামূলকভাবে বলতে গেলে প্রশস্ততার মধ্যে শরীরের সামনের দিকে ঝুঁকে থাকা অন্তর্ভুক্ত রয়েছে। একটু বড়। এই সময়ে আপনি অন্য পক্ষকে বিচার করতে দিন। দূরত্ব নিয়ন্ত্রণ, অন্য পক্ষকে বিচার করার সুযোগ দেওয়া সহ। আরেকটু, আমাদের রাশিয়ার এই খেলোয়াড়, এটা খুব সুন্দর একটা লড়াই ছিল। আমাদের চীন থেকে লিউ ইয়ং, তরুণ প্রতিদ্বন্দ্বী হিসেবে। আপনি জিতুন বা না জিতুন তা নির্বিশেষে, তারা সবাই খুব সাহসিকতার সাথে লড়াই করেছিল। সবাই তাকে প্রশংসা ও উৎসাহ দেয়। এই রাউন্ডের ফলাফল কি হবে? বিচারক নং 1 27-30, বিচারক নং 2 27-30, বিচারক নং 3 27-30। শেষ ফলাফল, নীল দল জিতেছে। আমরা আপনাকে অভিনন্দন জানাই, রাশিয়ার এই খেলোয়াড়। তিনি সত্যিই একজন নায়ক ছিলেন।